আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের পর্ব ৬, ৭ এবং ৮ নিয়ে। তো চলো শুরু করা যাক। তো দেখো, পর্ব ৬ আছে আর্থ্রোপোডা। শিক্ষার্থীরা, এই আর্থ্রোপোডা এদের স্বভাব এবং বাসস্থানকে এখন আমরা পড়বো। দেখো, আর্থ্রো শব্দের অর্থ হচ্ছে সন্ধি, আর পোডাস শব্দের অর্থ হচ্ছে পা। অর্থাৎ এদের পা হচ্ছে সন্ধিযুক্ত, অর্থাৎ ওদের পা হচ্ছে অনেকগুলো খণ্ডের খণ্ডের সমন্বয়ে গঠিত। ধরো এটা একটা খণ্ড, এটা এটা একটা খণ্ড। আমি অন্য একটা কালার দিয়ে লিখি। দেখো, এই দেখো, এটা আরেকটা খণ্ড। ধরো কালো কালার দিয়ে একটা দিলাম, এটা একটা খণ্ড। ধরো এই যে তিন কালারের তিনটা খণ্ড, এই তিনটা খণ্ড নিয়ে এদের পাটা তৈরি হয়েছে। যদি এরকম কোনো কোনো প্রাণী থাকে যার পা হচ্ছে এরকম তিনটা খণ্ড নিয়ে তৈরি, তখন সেটাকে আমরা সন্ধিপদ পা বলতে পারি। দেখো, এই আরশোলার পা লক্ষ্য করো, এই যে একটা অংশ, এইটুক আরেকটা অংশ, এইটুক আরেকটা অংশ, অর্থাৎ তিনটা, মানে এদের পা তিনটা খণ্ডের সমন্বয়ে গঠিত। আর তিনটা খণ্ড দেখো সন্ধিস্থনের মাধ্যমে যুক্ত রয়েছে, এই জন্য এদেরকে বলা হয় সন্ধিপদ পা যুক্ত প্রাণী। অর্থাৎ এই আর্থ্রোপোডা হচ্ছে সন্ধিপদ পা যুক্ত প্রাণী। এরপর পড়ি, এই দুটি শব্দ থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহৎ পর্ব। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে সব থেকে বৃহত্তর পর্ব কোনটি। এটা ধরো আসবে আসবে, এটা হচ্ছে এই আর্থ্রোপোডা। এরপর দেখো, এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে বসবাস করে। যে পরের শরীরে বসবাস করে সেই হচ্ছে পরজীবী। যদি পরের শরীরের ভিতরে বাস করে তাহলে সে অন্তঃপরজীবী, যদি পরের শরীরের বাইরে বাস করে তাহলে সে বহিঃপরজীবী। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে, সমুদ্রে বাস করে। এই পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে। ঠিক আছে, এখন এদের সাধারণ বৈশিষ্ট্য দেখো। দেহ, মস্তক, বক্ষ ও উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত। দেখো, এই উদর মানে হচ্ছে পেট, অর্থাৎ এদের, আর মস্তক মানে হচ্ছে মাথা, আর বক্ষ মানে বুক। অর্থাৎ এদের যে দেহ বা পুরো শরীর, এই শরীরকে মাথা, বুক এবং পেট এই তিন অঞ্চলে ভাগ করা যায়। সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। শিক্ষার্থীরা, এই সন্ধিযুক্ত উপাঙ্গ মানেই ধরে নিতে পারো এটা হচ্ছে উপাঙ্গ মানে অঙ্গের অঙ্গ। সন্ধিযুক্ত উপাঙ্গ মানে এর পায়ের কথা তুমি বিবেচনা করতে পারো যে এদের পা সন্ধিযুক্ত। দেখো, সন্ধি মানে অনেকগুলো খণ্ড খণ্ড মিলিত হয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, এরপর দেখো, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। পুঞ্জাক্ষী হচ্ছে এদের চোখ এমন যে এদের চোখ অনেকগুলো চোখের সমষ্টি। যেমন তোমরা মশার চোখ, মশা না, মাছির চোখ দেখছো না, ওই যে অনেক বড় টাইপের মাছি, মানে যেগুলো এই যে মাছি, ওই মাছির যে চোখ দেখবা একটু একটু বড় বড়, ওই চোখগুলোকে পুঞ্জাক্ষী বলে। কারণ ওইখানে একটা চোখ না, ওইখানে অনেক অনেক লক্ষ লক্ষ চোখের সমন্বয়ে ওদের একটা বড় চোখ তৈরি হয়। ওই বড় চোখকে পুঞ্জাক্ষী বলা হয়। এই পুঞ্জাক্ষী মানে চোখ, বাট একটা বিশেষ ধরনের চোখ। আর অ্যান্টেনা, অ্যান্টেনা তো সবাই চিনে, টিভির অ্যান্টেনা। এই যে দেখো, এই যে এইটা একটা এই যে এটার অ্যান্টেনা বলে। ঠিক আছে, এটার এই যে অ্যান্টেনা। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। শিক্ষার্থীরা, এদের যে দেহ, এই দেহ একটা আবরণী দ্বারা আবৃত থাকে। ওই আবরণীটা এই কাইটিন নামক পদার্থ দিয়ে গঠিত, মানে ওই আবরণীতেই কাইটিন থাকে। মালপিজিয়াম নালিকা নামক রেশন অঙ্গ বিদ্যমান। শিক্ষার্থীরা, এদের রেশন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। আর রেশন অঙ্গ মানে আমাদের শরীরে কিডনি হচ্ছে রেশন অঙ্গ, আর এদের শরীরে, এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের শরীরে কিডনির পরিবর্তে কি আছে? মালপিজিয়ান নালিকা। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। এটা অনেক গুরুত্বপূর্ণ। এদের শরীরের মধ্যে গহ্বর আছে, গহ্বর মানে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে রক্ত থাকে, আর সেই রক্তপূর্ণ গহ্বরকে কি বলা হয়? হিমোসিল বলা হয়। উদাহরণ হচ্ছে প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া। ঠিক আছে, তো এটা গেল। সেক্ষেত্রে উপাঙ্গ মানে কিন্তু শুধু পা না, উপাঙ্গ মানে অন্যগুলোও হইতে পারে। আর দেখো, এই ক্ষেত্রে পা একটা উপাঙ্গ। ঠিক আছে, উপাঙ্গ হচ্ছে অঙ্গের অঙ্গ, মানে তুমি জাস্ট অঙ্গের কথা বিবেচনা করো। উপাঙ্গ মানে কি? উপাঙ্গ মানে অঙ্গের অঙ্গ। এরপর দেখো মলাস্কা, পর্ব 7 আছে কি মলাস্কা। স্বভাব
ও বাসস্থান। মলাস্কাস শব্দ থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে, যার অর্থ হচ্ছে নরম। এই মলাস্কা পর্বের প্রাণীরা সবাই নরম। দেখো তোমরা যখন দেখবা শামুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, কিন্তু তোমরা বলবা শামুক তো অনেক শক্ত। অ্যাকচুয়ালি শামুকের উপরের খোলস শক্ত, বাট শামুকের এই ভিতরের এই জিনিসগুলো কিন্তু খুবই নরম। এই যে এই ভিতরেরটা, যেটা ভিতরে থাকে, খোলসের ভিতরে থাকে। এটি প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রথম বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, আর দ্বিতীয় হচ্ছে মলাস্কা। এই পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। এরা সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে ও স্বাদুপানিতে বাস করে। এদের সাধারণ বৈশিষ্ট্য দেখো, দেহ নরম। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। দেখছো এদের দেহ, এই যে এই অংশগুলো নরম, কিন্তু এই অংশগুলা এই শক্ত, এই যে এই উপরের এটা তো খোলস, এই খোলস দ্বারা হচ্ছে আবৃত থাকে। পেশিবহুল পা দিয়ে চলাচল করতে পারে। এই যে হচ্ছে এদের পেশিবহুল পা, দেখছো এই যে এর নিচে দিয়ে পেশিবহুল পা আছে, এগুলো দ্বারা চলাচল করতে পারে। ফুসফুস বা ফুলকার সাহায্যে শাসন কার্য চালায়। এরা শাসন কার্য কিসের সাহায্যে চালায়? ফুসফুস বা ফুলকার সাহায্যে। উদাহরণ হচ্ছে শামুক ও ঝিনু। তোমরা তো সবাই এই দুটাকে অবশ্যই চিনো। এরপরে একাইনোডার্মাটা। শিক্ষার্থীরা, একাইনোডার্মাটা দেখো, এর স্বভাব ও বাসস্থান। একাইনো শব্দের অর্থ হচ্ছে কাটা, আর ডার্মা শব্দের অর্থ হচ্ছে ত্বক। অর্থাৎ এই একাইনোডার্মাটার যে ত্বক আছে, এই ত্বকে কাটা থাকবে। ক্লিয়ার? এদের নামের মধ্যে কিন্তু এটার কি বৈশিষ্ট্য লোক আছে, যে একাইনোস শব্দের অর্থ হচ্ছে এই যে এইটুক, এইটুকের মানে হচ্ছে কাটা, আর এই যে এইটুকের অর্থ হচ্ছে ত্বক, অর্থাৎ এদের ত্বকে কাটা আছে। এই শব্দ দুটি নিয়েই পর্বটির নামকরণ করা হয়েছে। এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগর এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে, যে এদেরকে কোন পর্বের প্রাণীদের স্থলে ও মিঠা পানিতে পাওয়া যায় না। এটা হচ্ছে এই একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের। এদের অধিকাংশ মুক্তজীবী। এদের বৈশিষ্ট্য দেখো, দেহত্বক কাঁটাযুক্ত। এই তো নাম থেকে বোঝা যাচ্ছে যে এদের নামই হচ্ছে কাটা কাটা ত্বকযুক্ত প্রাণী। অর্থাৎ এদের যে শরীর, এই শরীরের উপর দিয়ে প্রচুর পরিমাণে কাটা থাকবে। দেহ 5টি সমান ভাগে বিভক্ত, অর্থাৎ পঞ্চ অরীয় প্রতিসম। শিক্ষার্থীরা দেখো, এই যে তুমি যদি এরকম কাটো, দেখবা 5টা সমান ভাগে ভাগ করা যাবে। দেখো এই যে, বুঝছো? আমরা যে মানুষ, ঠিক আছে, আমাদের যদি এই বরাবর কাটা হয়, আমাদের 2 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ আমরা দ্বি-অরীয় প্রতিসম। বাট এদেরকে সমান 5 ভাগে ভাগ করা যায়, তাই এরা পঞ্চঅরীয় প্রতিসম। এরপর প্রজাপতিকে যদি তুমি কাটো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কোথায় প্রজাপতি ছিল। দেখো, একে যদি তুমি এই বরাবর কাটো, এই যে মাঝখান বরাবর, তাহলে একবারে সমান 2 ভাগে ভাগ হবে না? তো প্রজাপতিও দ্বি-অরীয় প্রতিসম। কিন্তু এই পর্বের প্রাণীরা পঞ্চঅরীয় প্রতিসম, মানে এদের 5 ভাগে ভাগ করা যায়। এরপর দেখো, পানি সংবহনতন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে। এরা কিসের সাথে চলাচল করে? নালীপদ। নালীপদ মানে হচ্ছে এই নালীপদ, এই পদ মানে হচ্ছে পা। এরা যেই পার সাথে চলাচল করতে পারে, এরা হচ্ছে এই ধরনের কোন একটা, ওদের পা হচ্ছে এরকম, ঠিক আছে? অনেকগুলো এরকম থাকে। তোমরা যদি না বুঝো, তাহলে গুগলে সার্চ দিবা হচ্ছে টিউব ফুট। পার ইংরেজি কি? আচ্ছা, এটা লিখে সার্চ দিও টিউব ফুট, তাহলে দেখবা এই নালীপদ পাই যাবা, ঠিক আছে? এই নালীপদ কি এটা বুঝতে পারবা। নালীপদ মানে ওদের একটা পা, সেই পা হচ্ছে টিউবের সাহায্যে গঠিত, অনেক অনেক টিউবের সাহায্যে গঠিত। টিউব হচ্ছে এই যে এই ধরনের একটা স্ট্রাকচার, এটাই টিউব। এটা একটা টিউব, ঠিক আছে? এই ধরনের অনেকগুলো স্ট্রাকচারের সাহায্যে এদের পা গঠিত। এরপর দেখো, পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় না, কিন্তু মাথা চিহ্নিত। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ চিহ্নিত করা যায়। অঙ্কীয় দেশ মানে হচ্ছে, মানে আমাদের কথা যদি বিবেচনা করো, আমাদের অঙ্কীয় দেশ হচ্ছে আমাদের পেটের দিক বা সামনের অংশ, আর পৃষ্ঠদেশ হচ্ছে আমাদের পিঠের দিক, ঠিক আছে? মানে অঙ্কীয় দেশ হচ্ছে নিচের অংশ, আর পৃষ্ঠদেশ হচ্ছে উপরের অংশ, ঠিক আছে? এগুলো নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। অর্থাৎ এর যে মাথা কোথায়, বা একিনোডার্মাটা যে মাথা কোথায়, এটা তুমি খুঁজে পাবে না। এদের যে উদাহরণ হচ্ছে তারা মাছ এবং সমুদ্র শসা, ঠিক আছে? এটা হচ্ছে এদের উদাহরণ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।